আসসালামু আলাইকুম। লফটের শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিন। ফাইনালি বাংলাদেশ সুপার 8 এ কোয়ালিফাই করেছে। যদিও সেটা আনঅফিশিয়ালি। অফিশিয়ালি ডিক্লারেশন পেতে বাংলাদেশকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও খুব জটিল কোনো সমীকরণে বাংলাদেশের অবস্থান না। একদমই সিম্পল সমীকরণ। বাংলাদেশ সুপার 8 এ কোয়ালিফাই করবে, এটা মোটামুটি নিশ্চিত। ধরুন বিশ্বকাপের আগেও আমাদের কারোরই এই ধরনের স্বপ্ন কিন্তু আমরা দেখি নাই বাংলাদেশ সুপার 8 এ এতটা সহজভাবে কোয়ালিফাই করবে। বাংলাদেশ সেই দিক বিবেচনায় দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং এই পর্যন্ত যে ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু তাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগটা তারা করেছে। বাংলাদেশ আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে, যার ফলে বাংলাদেশ এই মুহূর্তে সুপার 8 তাদের মোটামুটি নিশ্চিত। কিন্তু আপনি যত সামনের দিকে এগিয়ে যাবেন আপনাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে। সামনে আরো কঠিন অপোনেন্ট আসবে। তাদেরকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ এই মুহূর্তে কতটা প্রস্তুতি নিয়ে রেখেছে? প্রস্তুতি যথেষ্টই আছে বাংলাদেশের, কিন্তু এক্সিকিউশনে যথেষ্ট ঘাটতি এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে। লাস্ট ম্যাচ দেখে একটা কথা আমার মাথায় এসেছে, বাংলাদেশে কিছুটা প্রস্তুতি ঘাটতি রয়েছে, সেটা ম্যাচ প্র্যাকটিসের। কি ধরনের ম্যাচ প্র্যাকটিস? বাংলাদেশ লাস্ট এক বছরে বা 2024 সালের কথাও যদি চিন্তা করি, একবারও বাংলাদেশ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে এটা সবচেয়ে বড় দুর্বলতা। বাংলাদেশ আগে ব্যাটিং না করার যে হ্যাবিটটা বা আগে ব্যাটিং না করতে পারলে কিভাবে রান করতে হবে সেই অভ্যাসটা কিন্তু বাংলাদেশ এখনো আয়ত্ত করতে পারেনি, যার ফলে লাস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সেটা সুস্পষ্টভাবে ম্যাচের সিনারিওতে উঠে এসেছে। আমি যদি ম্যাচে বাংলাদেশ কিভাবে রান করেছে সেটা যদি একটু দেখাই, তাহলে দেখব প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ করেছে 54 রান এবং লাস্ট 5 ওভারে বাংলাদেশ করেছে 54 রান, কিন্তু মাঝে 9 ওভারে বাংলাদেশ করেছে মাত্র 51 রান। 9 ওভার মিন্স 54 বল থেকে মাত্র 51 রান করেছে। আরও যদি ভেঙে বলি, প্রথম 7 ওভারে বাংলাদেশের রান ছিল 66, তার মানে রান রেট 9-এরও উপরে ছিল, কিন্তু 10 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 76, রান রেট 7.60। 8, 9 এবং 10 এই 3 ওভারে বাংলাদেশ মাত্র 10 রান করেছে এবং 11 থেকে শুরু করে 15 ওভার পর্যন্ত বাংলাদেশ মাত্র 30 বল থেকে 29 রান করেছে এবং বাংলাদেশ 15 ওভার শেষে তাদের রান ছিল 105। তার মানে এক্সাক্ট 7 করে তারা রান তুলেছে পার ওভারে। শেষ দিকে বাংলাদেশ মোটামুটি একটা ভালো ফিনিশিং দেওয়ার কারণে হয়তোবা 159 রান করেছে। কিন্তু আমি যে বলছিলাম সেই কথাটি, যে বাংলাদেশ আগে ব্যাট না করার কারণে যে অভ্যাসটা তৈরি হওয়ার কথা বা মিডল ওভারে কিভাবে ডমিনেট করে রান করতে হয় সেই অভ্যাসটা কিন্তু বাংলাদেশের ছিল না। প্রত্যেকটি ব্যাটসম্যান তারা চেয়েছে শেষ দিকে ভালো ফিনিশিং দেওয়ার, যার কারণে মাঝের ওভারগুলোতে কিন্তু তারা সেভাবে ডমিনেট করতে পারেনি। মাঝের ওভারগুলোতে কিন্তু ইউটিলাইজও করতে পারেনি। কোনো ব্যাটসম্যানই কিন্তু ওই ওভারগুলোতে বিগ শট খেলেননি। মাঝের ওভারগুলোতে যদি লাস্ট কিছু ম্যাচে পরিসংখ্যান দেখেন, তাহলে শুধুমাত্র তাওহিদ হৃদয় ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই কিন্তু ডমিনেট করতে পারেনি বাংলাদেশের হয়ে। তাওহিদ হৃদয় যখনই ফেল করেছে বাংলাদেশ ওই সময়গুলোতে সঠিক প্রয়োগটা তারা করতে পারেনি, যেটা লাস্ট ম্যাচেও আমরা দেখেছি। মাঝের ওভারগুলো কিন্তু তাওহিদ হৃদয় ভিত্তিক বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমাদের আরও উন্নতি করতে হবে, বিশেষ করে ওই সময় যারা থাকবেন তারা যেন সেই ডমিনেটিং ক্রিকেটটা খেলতে পারেন, যেটা নেদারল্যান্ডস কিন্তু খেলেছে। নেদারল্যান্ডস 7 ওভার থেকে শুরু করে 15 ওভার পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং একটা পর্যায়ে নেদারল্যান্ডস কিন্তু ম্যাচটা বের করেই ফেলেছিল। 15 ওভার শেষে নেদারল্যান্ডসের রান ছিল 111, লাস্ট 5 ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র 49। একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরেই বসেছিল, শুধুমাত্র একটা ম্যাজিক্যাল ওভার। ওই ম্যাজিক্যাল ওভারের কারণেই বাংলাদেশ ম্যাচটা ঘুরে দাঁড়িয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, লাস্ট বাংলাদেশ যে দুটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে, দুটি ম্যাচেই কিন্তু পরিবর্তনের নাম রিশাদ হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি 15তম ওভারে এসে প্রথম 2 বলে 2টি উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে 16তম ওভারে এসে শেষ 3 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন। এই ধরনের ঘটনা আমরা আর আগেও কখনো দেখিনি। না দেখার পেছনে একটাই কারণ ছিল, বাংলাদেশ সেই লেগ স্পিনারদের প্রতি সেই বিশ্বাসটা ছিল না। বাংলাদেশ দলে কোনো লেগ স্পিনার ছিল না। এখনো যে বিশ্বাস রয়েছে এটা আমি একদমই বলতে নারাজ। শুধুমাত্র ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্টে বিশ্বাস রয়েছে বাংলাদেশ যদি লেগ স্পিনার খেলায় তাহলে ভালো করবে। কিন্তু এই রিশাদ
বাংলাদেশের কোনো যদি ঘরোয়া ক্রিকেটে তাকে দলে ইনক্লুড করা হয় তাহলে তিনি রেগুলার বেসিস ম্যাচ পাবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরেও বাংলাদেশের উন্নতির গ্রাফ বেশ চোখে পড়েছে। বাংলাদেশ ভালো করছে। সামনে সুপার 8-এ ভালো করতে হলে এই সব দিকে বাংলাদেশকে আরও ফোকাস দেওয়া উচিত এবং ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। যদি না খেলতে পারেন তাহলে বাংলাদেশ সুপার 8-এ ভালো করাটা তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তাই যদি আমরা এই সব জায়গাগুলোতে আরও উন্নতি করতে পারি, বিশেষ করে মিডল ওভারে এবং ফিনিশিং রোলে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও ভালো ক্রিকেট খেলতে পারে তাহলেই বাংলাদেশ সামনে আরও ভালো কিছু করবে। বাংলাদেশ আগামী ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আবারও আসবো অন্য কোনো ম্যাচ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।